ওয়েটিং রুমে বসে ডাক্তারের জন্য অপেক্ষা করেছে প্রাপ্তি। কয়েকদিন থেকে শরীরটা তার ভালো নেই, প্রচণ্ড শরীর খারাপ তার। তাই আজ এসেছেন ডাক্তার আয়ানের কাছে। তবে আয়ান নামটা শুনলে প্রাপ্তির মনে এলোপাথারি ঝড় বইতে থাকে, কিন্তু কিছু করার নেই। সেই নামে পৃথিবীতে একজন মানুষ নেই, আছে হাজার জন। প্রাপ্তির পাশে বসে আছে তার মেজ খালা রুবিনা বেগম। খালার সাথেই তাকে ডাক্তারের কাছে আসতে হয়েছে। তার খালার কাঁধে মাথা রাখতেই একজন সিস্টার এসে, প্রাপ্তি কে আছেন, ভিতরে আসুন। রুবিনা বেগম তড়িঘড়ি করে ওঠে। চলো, ওটা আমাদের ডাকছে। শোন, যাওয়ার আগেই বলে দিচ্ছি, ডাক্তারকে সব সমস্যা খুলে বলবি। সব জায়গায় চাপা স্বভাবের হয়ে থাকিস না। শোন মা, ডাক্তারদের কাছে কিছু লুকাতে নেই। অনেক কষ্ট করেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। এখনকার সময় বড় ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই কষ্টের ব্যাপার। কি হলো, আসছেন না কেন? আপনাদের জন্য কি অন্য রোগীরা বসে থাকবে নাকি? তাড়াতাড়ি আসুন, দেরি হলে তো স্যার আমাকেই বকা দিবেন। সিস্টারের কথা শুনে প্রাপ্তি চলে গেল ডাক্তারের কেবিনে, সাথে ওর মেজ খালাও। ডাক্তার নিচের দিকে তাকিয়ে কিছু একটা লিখছিল। প্রাপ্তি যেতেই ডাক্তারের দিকে চোখ পড়তেই যেন তার চারিদিক অন্ধকার হয়ে আসছে। শরীর আরও অসুস্থ হয়ে পড়েছে তার, কারণ ডাক্তারের কেউ নয়, সেই আয়ান। আয়ান নিচ থেকে মাথা উঠিয়ে প্রাপ্তিকে দেখেই উঠে দাঁড়িয়ে পড়ল। প্রাপ্তির পুরোটা শরীর থরথর করে কাঁপছে। সেটা দেখে তার খালা তাকে কি করবে বুঝতে পারছে না। আয়ান সিস্টারকে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ওকে ধরে বেডে শুয়ে দাও। সিস্টার প্রাপ্তিকে তড়িঘড়ি করে বেডে শুয়ে দিল। আয়ান তার খালাকে বাইরে যেতে বলে প্রাপ্তিকে দেখে সিস্টারকে ইঞ্জেকশনের নাম লিখে দিল নিয়ে আসার জন্য। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই প্রাপ্তির কাঁপুনিটা একটু বন্ধ হয়েছে, কিন্তু মেয়েটার জ্ঞান নেই। তাই আয়ান চুপচাপ বসে আছে প্রাপ্তির পাশে। কত বছর পর মেয়েটাকে দেখছে সে। আগের মতো তেমন সৌন্দর্যটা নেই, কিন্তু তবুও মুখে এক চিলটে মায়া যেন জমে আছে। চোখের নিচে কালি পড়েছে, মনে হচ্ছে কয়েকটা বছর না ঘুমিয়ে আছে সে। আয়ান ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে, আর বারবার প্রাপ্তির দিকে তাকাচ্ছে। আয়ান সিস্টার মিনুকে বলল আজ আর রোগী দেখবে না, সবাইকে কথাটা জানিয়ে দিতে। স্যার, আপনি রোগীগুলো না দেখলে হবে না। তাও আবার আপনি আজ রাতে দেশের বাইরে চলে যাচ্ছেন। এইসব মানুষগুলো অনেক আশা নিয়েই আপনার কাছে এসেছে স্যার। আয়ান মিনুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে, তুমি মাঝে মাঝে তো বাজে বকো কেন? আমি বলবো একটু ইমার্জেন্সি রোগীগুলো রেখে বাকিগুলোতে যেতে বলো। আর হ্যাঁ, আমি কাল সকালে রোগী দেখব, এটা জানিয়ে দাও। কিন্তু স্যার, আপনি দেশের বাইরে যাবেন না? কথাটা শুনে আয়ান মিনুর দিকে রাগী চোখে তাকাতেই মিনু দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আয়ান মুগ্ধ চোখে প্রাপ্তিকে দেখছে, ইচ্ছে করছে তার কপালের সাথে নিজের কপালটা লাগিয়ে বলতে, পাগলি, তোমার আয়ান এখনও তোমার আশায় বসে আছে, এখনও তুমি আসবে সেই অপেক্ষায় বসে আছে। কিন্তু সেটা হয়তো আর কখনোই বলা হবে না। মিনুকে দেখে রুবিনা বেগম হড়বড় করে দাঁড়িয়ে, মেয়েটা ঠিক আছে তো? হঠাৎ ডাক্তারকে দেখে কেন যে এমন করলো কিছু বুঝতেছি না। আপনি চিন্তা করবেন না, স্যার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। আর স্যার আপনাদের রোগীদের দেখছেন বলেই ইমার্জেন্সি রোগী বাদে সবাইকে চলে যেতে বলেছেন। কথাটা শুনে রুবিনা বেগম আশ্চর্য হলেন। এত বড় ডাক্তার, আর সে কিনা প্রাপ্তির জন্য। না, এটা কিভাবে সম্ভব? কিছু তো একটা আছে, কিন্তু সেটা কি? নাকি আমি সব কিছুতে সন্দেহের গন্ধ খুঁজে বেড়াই? প্রাপ্তির চোখ খুলে দেখে সিস্টার মিনু পাশে দাঁড়িয়ে। আয়া নিজের চেয়ারে বসে আছেন, তার সামনে মুরব্বী একজন মানুষ বসে আছেন, হয়তো কোনো রোগের ব্যাপারেই কথা বলছেন। আয়ান হাসি হাসি মুখ করে রোগীকে বিদায় দিয়ে প্রাপ্তির দিকে চোখ পড়ল। একজোড়া করুণ টলমলে চোখ তার দিকে তাকিয়ে আছে। আয়ান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রাপ্তির কিছুটা কাছে এগিয়ে এসে, এখন কেমন লাগছে? প্রাপ্তি নিজে নিজে উঠে বসতে চেষ্টা করতেই
আয়ান মিটুকে ইশারা দিল বসিয়ে দিতে। প্রাপ্তি বসেই এদিক সেদিক তাকালো। রুবিনা বেগমকে না দেখতে পেয়ে আন্টি কোথায়? আয়ান ইশারায় দরজার বাইরে দেখিয়ে। ও তোমার মেজো খালা? প্রাপ্তি নিচের দিকে তাকিয়ে আছে ফ্লোরে। ফ্লোর 3 বেলা মুছে দেওয়া হয় এখানকার লোকজনরা। এইভাবে সরকারি দলের লোকের মতো যাচাই করার কিছু নেই। সো আপনি আমার দিকে তাকান। আয়নের কথাটা শুনে প্রাপ্তি আর চোখে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকালো। মিনু, ওকে চেয়ারে বসাও। ওনার প্রবলেম কি বলতে বলো। কথাটা বলে আয়ান নিজের চেয়ারে এসে বসলো। মিনু প্রাপ্তিকে চেয়ারে বসে স্যার আপনি কি ওনাকে চিনেন? মিনু, তুমি বেশি কথা বলো। কথাটা একটু গম্ভীর হয়ে বলল আয়ান। মিনু আর কিছু না বলে চুপ করে আছে। বলুন, আপনার সমস্যা কি? অনেক দিন থেকে জ্বর। খালা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে দিয়েছিল, কিন্তু কিছুতেই কমছে না, সাথে প্রচণ্ড পেট ব্যথা। কথাগুলো বলে প্রাপ্তি একটু থামলো। আয়ান চুপ করেই গালে হাত দিয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। প্রাপ্তি থামতেই পেট ব্যথা কতদিন? 1 বছরেরও বেশি। আগে কোনো ডাক্তার দেখিয়েছেন এই পেট ব্যথার জন্য? প্রাপ্তি মাথা নাড়িয়ে না বোঝালো। আপনার হাজব্যান্ডকে ডাকুন। আর হ্যাঁ, আমি কিছু টেস্ট দিয়েছি, সেগুলো করুন। আপনি যেহেতু বলছেন পেট ব্যথা অনেকদিন থেকে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। আয়ান প্রেসক্রিপশনে কলমের খোঁচাগুলো দিচ্ছে ঠিকই। প্রাপ্তির কানে শব্দটা যেন বেশ জোরালোভাবেই আসছে। কিন্তু আয়ানকে কিভাবে বলবো আমার বিয়ে হয়নি, আমি কারো বাসায় আশ্রিত হয়ে আছি। কি হলো, চুপ করে আছে কেন? মিনু, তুমি যাও তো, বাইরের হাজব্যান্ড আছে কিনা দেখো। মিনু পা বাড়াতে প্রাপ্তি তড়িৎভাবে বলল, এই যে শুনুন, বাহিরে আমার হাজবেন্ড নেই, মানে আমার এখনো বিয়ে হয়নি। আমার আন্টি আছে, ওনাকে ডেকে নিয়ে আসতে পারেন। আয়ান মাথা নাড়িয়ে মিনুকে যেতে বলে প্রাপ্তির দিকে তাকিয়ে। বিয়ে করনি কেন? অবশ্য বড়লোকের মেয়েরা এমনই হয়, সহজে বিয়ে করতে চায় না। গরিব ছেলেদের সাথে প্রেম করে পরে সময় বুঝে কেটে পড়ে। যাই হোক, নিশ্চয়ই আগে থেকে বুঝতে পারোনি এখানে এসে আমাকে দেখতে পাবে। কে, ঠিক বলছি তো? আসলে তুমি হয়তো ভাবতেই পারোনি ছোট্ট একটা গ্রামের সে আয়ান আছে এখানে। কে, এটাও ঠিক বলছি তো? আয়ান একটু থমকিয়ে। এই মেয়ে, তুমি কথা বলছো না কেন? আমাকে ঠিক বলছি নাকি ভুল? প্রাপ্তির বুক ফেটে যাচ্ছে, কিন্তু আয়ানকে বোঝাতে পারছে না আজ আয়ানকে দেখে প্রাপ্তি কতটা খুশি, কতটা আনন্দ লাগছে। সে তো চেয়েছিল আয়ান এই রকম খ্যাতি লাভ করুক, সবাই তাকে চিনবে, জানবে, এবং তার যত কষ্ট সব কিছু আয়ান তার অর্জনের দিক দিয়ে বুলিয়ে দেবে। আল্লাহ এত বছর পর কেন আমাকে তার সামনে নিয়ে আসতে হলো? দেশে কি আর কোনো ডাক্তার ছিল না? আয়ান দরজার দিকে একবার তাকিয়ে আবার প্রাপ্তির দিকে তাকালো। বিয়ে করনি মানে? বুঝলাম না। তুমি নিজেই তো সেদিন আমাকে ফোন দিয়ে বললে তোমার বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড বাইরে থাকে, কিন্তু আজ? প্রাপ্তি নিজেকে একটু সামলিয়ে, আমার কোনো টেস্ট করাতে হবে না, আর আমার ডাক্তার দেখানোর দরকার নেই। দরকার হলে আমি অন্য কাউকে দেখিয়ে নেব। কথাটা বলে প্রাপ্তি উঠতে গিয়েও মাথাটা কেমন ঘুরতে লাগলো। সে আবার চেয়ারে বসে মাথাটা চেপে ধরে, আমার আন্টিকে ডেকে দিন প্লিজ। আজও তেরামি গেল না। মিনু আসলো রুবিনা বেগমকে নিয়ে। আয়ান প্রেসক্রিপশনটা হাতে নিয়ে রুবিনা বেগমের দিকে বাড়িয়ে দিয়ে, এই টেস্টগুলো করে নেবেন। কাল বিকেলে আমি এসে দেখে পরে মেডিসিন লিখব। এখন জ্বরের জন্য একটা মেডিসিন দিয়েছে, সেটাই চলবে। আয়ান উঠে নিজেই আগে বেরিয়ে গেল। পিছন পিছন প্রাপ্তিরাও বেরিয়ে এলো। আয়ান রিয়ান নামের একটা ছেলেকে কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। রিয়ান প্রাপ্তিদের দিকে এগিয়ে এসে চলুন আমার সাথে। হুইল চেয়ারে বসে আছে নীলিমা বেগম। ড্রয়িং রুমেই অপেক্ষা করছে ছেলের জন্য। ছেলেটা সকালে যেতে কথা দিয়েছিল আজ সে তাড়াতাড়ি আসবে। আজ আমার জন্মদিন, একসাথে কেক কাটবে বলে কথা দিয়েছিল, কিন্তু কই, 7টা বেজে গেছে, এখনও তো এলো না। কাজের মেয়ে শিরিনকে ডেকে বলল পায়েসটা নিয়ে এসে টেবিলে রাখতে। আয়ান আসলে যেন সামনে পায়। শিরিন এই বাড়িতে আছে 4 বছর থেকে, বিয়েও হয়েছে,
কিন্তু সংসার তাকে চায়নি বলে আয়ান আর তার মায়ের সংসারে এসে নিজেই তাদের পরিবারে একজন হয়ে আছে। এই সংসারে আরেকজন আছে, সে হলো সবার আদরের আরিয়া। শিরিন পায়েস এনে রাখতেই আয়ানের গাড়ির হর্ন শুনে খালা, ভাইয়া মনে এসে গিয়েছে। নীলিমা বেগম চোখের জলগুলো মুছে। আয়ন আমার কথা রেখেছে। আরিয়া সিঁড়ি দিয়ে দৌড়ে নামছে আর হাতে তালি বাজিয়ে বলছে, বাবা এসেছে, বাবা এসেছে, আয়ান সদর দরজাতে ঢুকতেই আরিয়া জাপটে ধরে। বাবা এসে গেছে। আয়ান আরিয়াকে কোলে নিয়ে, তুমি কি করে বুঝলে আমি এসেছি? আমি তো তোমার রুমে ছিলাম, আর তুমি এসে যখন গাড়ি থামালে আমি তো বুঝে ফেলেছি আমার বাবা এসেছে, কারণ আজ দাদির জন্মদিন আর বাবা তো দেরি করবেই না। আরিয়ার কথা শুনলে 4 বছর বয়স কেউই বলবে না, বলবে পাক্কা বুড়ি। আয়ান আরিয়াকে কোলে নিয়ে নীলিমা বেগমের সামনে আরিয়াকে দাঁড় করিয়ে মায়ের পা ছুঁয়ে সালাম করে। শুভ জন্মদিন। তারপর মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। নীলিমা বেগম আয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে, আরিয়াটা অনেক পাকা বুড়ো হয়ে গেছে, তবে অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে। তুই যে সারাক্ষণ বাজে কথা নিয়ে চিন্তায় ডুবে থাকিস, আরিয়া এখন আর তা হতে দেয় না। আয়ান এই কথার পিঠে নীলিমা বেগমকে কথা না ছুড়ে মাথা উঠিয়ে নীলিমা বেগমের মুখের দিকে তাকালো। মা, প্রাপ্তি। কথাটা শুনে নীলিমা বেগম চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটিয়ে, প্রাপ্তি? মা, প্রাপ্তি যেমন সবকিছু ছেড়ে চলে গেছে। সেদিন আমার অপরাধটা কি ছিল মা? আমি গরিব, সেটাই? আমার মাথার উপর কোনো ছায়া ছিল না, এটাই? নীলিমা বেগম ছেলের কথার উত্তর না দিয়ে গম্ভীর গলায় বলল, কোথায় দেখেছিস ওকে? আমার রোগী, শরীরে জ্বর নিয়ে এসছে, অনেকদিন থেকে নাকি অসুস্থ। আরিয়া বাবা আর দাদির গম্ভীর হয়ে আছে দেখে, বাবা তুমি কাঁদছো কেন? আজ না দাদির জন্মদিন, কেক কাটবে না? আয়ান উঠে দাঁড়িয়ে চোখের পানিগুলো হাতের উল্টো পিঠ দিয়ে মুছে, মা, আরে ঠিক বলেছে, চলো কেক কাটি। আয়ান নীলিমা বেগমকে কেক খাইয়ে দিয়ে, তুমি শুধু আমাদের নিয়ে কেক কাটো, সবাইকে ইনভাইট করে কেক কাটলে ভালো হতো না? না আয়ান, এই সময়টা শুধু আমি তোদের নিয়ে কাটাতে চাই। আমার ছেলেকে নিয়ে, আমার নাতনিকে নিয়ে, শিরিনকে নিয়ে, আর কাউকে এই দিনটাই আমার ভালো লাগে না। আয়ান কিছু বলল না। আরিয়াকে কোলে নিয়ে সোফায় এসে বসলো। শিরিনকে ব্যাগপত্র নামাতে দেখে, কিরে, এগুলো নামিয়ে এনেছিস কেন? ভাইয়া, তুমি তো আজকে 10টার সময় চলে যাবা, তাই আমি নিয়ে এসেছি। শুধু শুধু তোমার কষ্ট করে নামাতে হবে না। কিন্তু শিরিন, আমি তো যাচ্ছি না। শিরিন মুখে হাসি ফুটিয়ে, সত্যি তুমি যাচ্ছ না? কিন্তু তাহলে এগুলো গুছিয়ে রাখলে কেন? কিন্তু এখনো যাচ্ছি না, কয়েকদিন পরে যাব। কথাটা বলেই আয়ান দীর্ঘশ্বাস ফেলে। যাকে এতটা বছর পরে কাছে পেয়েছে তাকে আরেকটা বার না দেখে চলে যাব? এতটা বছর ওই একটা নাম বুকে নিয়ে কাটিয়েছে, আর সেই মানুষটা আজ আমার সামনে এসছে। বৃষ্টি এখনো হয় প্রাপ্তি, কিন্তু তুমি ফিরে আসো না। কথাটা বলে শিরিনের কোলে আরিয়াকে দিয়ে নিজের রুমে চলে গেল আয়ান। কিরে, খাস না কেন? ভাতের চেহারা দেখলে পেট পড়বে না। নে, খেয়ে নে। প্রাপ্তি রুবিনা বেগমের কথা শুনে চমকে ওঠে। হ্যাঁ, খাচ্ছি তো। কি হয়েছে তোর? প্রাপ্তির পাশে এসে দাঁড়িয়ে মাথায় হাত রেখে, ওই ডাক্তারকে চিনিস তুই? প্রাপ্তি অনিবার্য একটা হাসি দিয়ে, ও আন্টি, আমি ওই ডক্টরকে চিনব কিভাবে? আমি ফার্স্ট টাইম গিয়েছি। আর হ্যাঁ, তুমি তো ফার্স্ট টাইম আমাকে নিয়ে গেছো, তাই না? রুবিনা বেগম কিছু বললেন না। প্রাপ্তি অর্ধেক ভাত খেয়ে হাত ধুয়ে উঠে চলে এলো। প্রাপ্তির চোখের উপর ভাসছে সেই দিনের ঘটনা। আয়ানের চোখে মুখে ছিল প্রাপ্তিকে দেখার বিশাল এক নেশা। মনে হচ্ছে একটাবার দেখলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে। কিন্তু আড়ালে থাকা প্রাপ্তি আয়ানকে লুকিয়ে লুকিয়ে দেখছে আর কান্নায় নিজেকে ক্ষতবিক্ষত করছে। পারছে না একটাবার সামনে গিয়ে বলতে, আয়ান তুমি যেও না, আমি আছি, আমি থাকবো, তোমাকে ছাড়া আমার প্রতিটি সেকেন্ড অচল। কথাগুলো ভাবতেই চোখ ভিজে যায়।
চোখেরই বা দোষ কী? সে তো তার গতিতেই চলে। কথায় আছে না, আমার খেয়ে আমার পরে অন্যের হয়ে কথা শোনে। প্রাপ্তির মনে হয় শরীরের দুইটা অংশ নিজের করা যায় না, চোখ আর মন। যতই পোছাক না কেন তারা নিজের মতোই চলবে। আয়ানের আরেকটা নির্ঘুম রাত কাটল। সকালবেলা উঠেই আরিয়ার রুমে গেল। দাদির সাথে ঘুমায় সে, মাঝে মাঝে আয়ানের সাথে। অবশ্য সে চায় আয়ানের সাথেই ঘুমাতে, কিন্তু আয়ান নীলিমা বেগমকে তার অভ্যস্ত করতে চায়। আয়ানের বেশিরভাগ সময় বাড়িতে থাকা হয় না। আরিয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে যেতেই আয়ান হাত ধরে আছে আরিয়া। আয়ান পেছনে ফিরে তাকিয়ে দেখে খিলখিল করে হাসছে সে। আয়ান আবার তার পাশে বসে, শুভ সকাল আরিয়া। শুভ সকাল বাবাই। আরিয়া উঠে বসতে বসতে, কিন্তু বাবাই, দাদি কোথায়? আমার পাশে না ছিল? তোমার দাদি নামাজ আদায় করে। এখন চলো, ফ্রেশ হয়ে রেডি হবে, বাবাই আবার হসপিটাল যেতে হবে। চলো চলো। আরিয়া খাট থেকে নামতে নামতে কথাটা বলেই খিলখিল করে হাসছে আরিয়া। কিন্তু আয়ান গম্ভীর হয়ে দাঁড়িয়ে বলল। আরিয়াকে শিরিনের কাছে যেতে বলে নিজে রুমে চলে গেল। মাঝে মাঝে আরিয়ার প্রশ্নগুলোর আনসার তার জানা নেই, তবে মেয়েটাকে পেয়ে যে সে সব ভুলে গেছে এটাই হচ্ছে বড় কথা। কিন্তু সে ভুলে থাকতে পারেনি বেশি দিন। কাল প্রাপ্তিকে দেখার পর তার অতীত আবার সামনে এসে নাড়া দিয়েছে। আয়ান রুমে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই চিৎকারের শব্দ প্রাণে ভেসে আসতে লাগলো। সে মাথা ডানে মামে দাঁড়িয়ে, না, আরিয়াকে গিয়ে সামলাতে হবে। তড়িঘড়ি রেডি হয়ে আয়ান নিচে এসে ডাইনিং টেবিলের সামনে এগোতেই আরিয়া চায়ের কাপ ছুঁড়ে ফেলতেই আয়ানের পায়ে এসে পড়ে। গরম চা আয়ানের পায়ে পড়তেই লাল হয়ে যায়, সাথে কাপ ভাঙা কাজটা আয়ানের পায়ে গিয়ে লাগে। আরিয়া, শিরিন আয়ানের এই অবস্থা দেখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে পড়ল। আরিয়ারও নজর পড়তেই, বাবাই, তোমার পা? শিরিন, আয়নকে নিয়ে বসা। কত করে বললাম খেয়ে নিতে শান্তভাবে, তা না। এখন দেখছো তোমার রাগের কারণে তোমার বাবার পায়ের কি অবস্থা হয়েছে। শিরিন আয়ানের দিকে এগোতেই আয়ান বলল সে নিজেই গিয়েই বসতে পারবে। শিরিন, ঠান্ডা পানি নিয়ে এসো, আর মেডিসিন বক্সটাও নিয়ে এসো। আয়ান শিরিনকে কথাটা বলে আরিয়ার দিকে তাকিয়ে, কি হয়েছে, রাগ করেছে কেন? বাবাই, আমি ফুপিকে কত করে বললাম আমি বাবাইয়ের হাতে খাবো, বাবাই হাতে খাবো, কিন্তু আমার কথা শোনেই না। আয়ান আর কিছু বলল না, কিন্তু নীলিমা বেগম গম্ভীর হয়ে বলল, আমার ছেলেটার তো আর কোনো কাজ নেই, সারাদিন তোকে নিয়ে পড়ে থাকবে। আরিয়া চিৎকার দিয়ে, হ্যাঁ, আমাকে নিয়েই থাকবে, আমার বাবা আমাকে নিয়ে থাকবে। কথাটা বলেই দৌড়ে এসে আয়ানের গলা জড়িয়ে ধরল। আয়ান, তুই তো দেখছি একেবারে রেডি হয়ে এসেছিস। হ্যাঁ মা, হসপিটাল যাবো বলে তো রেডি হয়ে নিচে আসলাম। এখন কি করে যাবি? আমার মনে হয় তোর আজকে না যাওয়াটাই ভালো হবে। মা, ভয় পেও না, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি। যে রোগী দেখবে তাও কিছু যত্নের প্রয়োজন হয়। তোর আজ কোথাও যাওয়া লাগবে না আয়ান। কথাটা বলেই শিরিনকে ডেকে বলল তাকে রুমে দিয়ে আসতে। আয়ান পায়ে ব্যান্ডেজ করতে করতে বলল, দেখছিস আরিয়া, তোর জন্য আজ হসপিটাল যাওয়া হচ্ছে না, কিন্তু অনেক মানুষের সমস্যা হবে। এমন জেদ কেন করো মা, যার জন্য অন্যকে বসাতে হয়? জীবনে এমন কোনো কাজ করো না যার মাসুল অন্যকে গুনতে হয়। আরিয়া মন খারাপ করে, সরি বাবাই, আর কখনো এমন হবে না। আয়ান আরিয়াকে কাছে টেনে কপালে চুমু দিয়ে, ও কি মামামণি, এখন নাস্তাটা খেয়ে নাও। বাবাই, তুমি কি হসপিটালে যাবে? না মামুনি, আমি হসপিটাল ফোন করে বলে দিচ্ছি আজকে যাব না, সারাদিন আমার মামুনির সাথেই খেলা করব। আয়ান আর আরিয়ার ভালোই সময় কেটে যাচ্ছে। শিরিন দুপুরে সবাইকে খাইয়ে দিয়ে নিজের রুমে গেল। আয়ান বই পড়ছে আর আরিয়া পাশে বসে খেলছে। আরিয়া আজ ঘুমাবেই না, বাবার সাথে খেলবে বলে জেদ ধরেই আছে। 3:30 বাজে।
আয়ান বইটা রেখে উঠতে যাবে, সে সময়টাই ফোন বাজতে আয়ান আবার বসে ফোন ধরল। হসপিটাল থেকে ফোন না ধরেও উপায় নেই। স্যার, আপনি তো আজ বিকেলে রোগী দেখার কথা ছিল, আসবেন না? রিয়ান, আমি তো সকালে জানিয়ে দিয়েছি। কিন্তু স্যার, প্রাপ্তি নামে যে ম্যাডাম কাল আপনাকে দেখিয়েছে, উনি এখন এসেছে রিপোর্ট দেখানোর জন্য। আয়ান ভুলে গিয়েছিল প্রাপ্তির রিপোর্টের কথা, কিন্তু এই সময় একটা রিপোর্টের জন্য হসপিটালে যাবে তাও সম্ভব না। রিয়ান, এক কাজ করো, ওনাদের আমার বাসার ঠিকানাটা দিয়ে দাও, আর বলবে বাসায় এসে রিপোর্টগুলো দেখিয়ে নিতে। আয়ান ফোন রেখে দিয়ে আরিয়াকে রেখে নিজের রুমে গেল। রিয়ান ফোন রেখে, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা স্যারের বাসায় চলে যান। প্রাপ্তি কথাটা শুনে হতভম্ব হয়ে গেল। কপাল কোচকে রিয়ানকে বলল, আমি ওনার বাসায় যেতে পারবো না। সেটা আপনাদের ব্যাপার, আমাকে ঠিকানা দিতে বলেছে, আমি দিচ্ছি। যাবেন না থাকবেন সেটা আপনাদের ব্যাপার। প্রাপ্তির খালা ঠিকানাটা নিয়ে, প্রাপ্তি, এক কাজ কর, তুই ঠিকানায় চলে যা, আমার কিছু কাজ আছে, আমি সেগুলো সেরে বাসায় চলে যাব। প্রাপ্তি যেন এইবার পুরোই বিড়ম্বনায় পড়ে গেল। কাউকে বোঝাতেও পারছে না কেন সে ডাক্তার আয়ানের বাসায় যেতে রাজি না, কিন্তু এখন না গিয়েও উপায় নেই। আন্টির হাজারটা প্রশ্নের ফাঁকে পড়াচ্ছে আয়ানের বাসায় যাওয়াই ভালো। অবশ্য এক পর্যায়ে ভালোই হয়েছে, ওর মাকে গিয়ে একটু দেখে আসতে পারবে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে প্রাপ্তি যেন থমকে গেল। এত বড় বাড়ি কার এটা? আয়ান কি ভাড়া থাকে এইখানে? কিন্তু না, ভাড়া বাসা বলে মনে হচ্ছে না। গেটের বাইরে মোজাইক পাথরে খোদাই করা ডক্টর আয়ান মাহমুদ। প্রাপ্তিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একজন বয়স্ক ব্যক্তি বেরিয়ে এসে বলল, মা, আপনি কারে চান মা? ডাক্তার সাহেবকে? প্রাপ্তি বুঝলো ইনি এই বাড়ির দারোয়ান। প্রাপ্তি উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। যাও মা, ভেতরে যাও গা, কোনো ডর নাই। ডাক্তার মানুষটা খুবই ভালা, এই রকম ডাক্তার এ যুগে পাইবা না। গরিব মানুষগো লাগি জান প্রাণ দিয়া পালায়। প্রাপ্তির মুখে মুচকি হাসি ফুটিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। অনেক সুন্দর করে সাজানো বাড়ির সামনেটা, নানা রকম ফুল গাছে ফুটে উঠেছে আরো বেশি। বাতাসের সাথে ফুলের গন্ধ নাকে এসে লাগে। উপরের দিকে তাকাতেই বারান্দায় এক কোণে চোখ আটকে গেল প্রাপ্তির। আয়ানের মা হুইল চেয়ারে বসে চা খাচ্ছে, আর পাশে একজন মেয়েও বসে কথা বলছে। প্রাপ্তি চোখটা সরিয়ে একটু হেঁটে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে নিরিবিলি হয়ে আছে। কত বড় ড্রয়িং রুমে বসে ছোট্ট একটা মেয়ে খেলা করছে। শত শত খেলনা যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েটা ছোট্ট সাইকেলে উঠতে গিয়ে সাইকেল সহ পড়ে গেছে। আরিয়া পড়ে যেন কান্নার আওয়াজে পুরো বাড়িটা যেমন কেঁপে কেঁপে উঠছে। প্রাপ্তি দৌড়ে গিয়ে হাতের রিপোর্টটা রেখে আরিয়াকে কোলে নিয়ে থামানোর চেষ্টা চালাচ্ছে। আয়ান নিজের রুম থেকে দৌড়ে নিচে এসে থমকে গেল। প্রাপ্তির কোলে আরিয়া। আয়ান ডিস্টার্ব করল না, মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আয়ান তো এইরকম কিছুরই স্বপ্ন দেখেছিল একদিন। আয়ান আর প্রাপ্তির পুতুলের মতো একটা মেয়ে হবে। প্রাপ্তি আয়ানের সাথে সংসার করবে। দুজনের সংসারের রাগ অভিমান সবই থাকবে, তবে সব থেকে যেটা বেশি থাকবে সেটা হলো ভালোবাসা। শিরনু এসে আয়ানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেও চুপ করে দাঁড়িয়ে আছে। আরিয়া এক পর্যায়ে কান্না থেমে আয়ানের দিকে চোখ পড়তে, বাবাই বাবাই, দেখো না আমি পড়ে গেছি। কথাটা শুনে প্রাপ্তি পিছন ফিরে আয়ানকে দেখে করুণ চোখে তাকিয়ে আছে। আরিয়া প্রাপ্তির কোল থেকে নেমে দৌড়ে আয়ানকে জাপটে ধরে। ওই আন্টিটা কে বাবাই? প্রাপ্তি অন্যদিকে তাকিয়ে নিজের চোখে জমে আসা পানিগুলো লুকাতে চাইছে। এটাই তো হওয়ার কথা ছিল। সব কিছু যে থেমে থাকবে তা তো না। আমিও যেন কাল থেকে উল্টো ভেবে বসে আছি। আসলে আমি বিয়ে করিনি মানে এই নয় আয়ানও বিয়ে করবে না। এত বড় ডাক্তার, এত এত খ্যাতি, এত নাম ডাক যার, সেই বিয়ে করবে না, এটা কি হয়? হয়তো ভুল আমিই ছিলাম। আয়ান শিরিনের কাছে আরিয়াকে এগিয়ে দিয়ে প্রাপ্তিকে ইশারা করলো বসতে।
নিজেও গিয়ে বসলো। আপনার রিপোর্ট কই? প্রাপ্তির রিপোর্টগুলো আয়ানের দিকে এগিয়ে দিয়ে তাকিয়ে আছে তার দিকে। আয়ান অনেকক্ষণ রিপোর্টগুলো দেখে রিপোর্ট সবগুলো নর্মাল এসছে, তবে আমি যেটা সন্দেহ করেছি আল্লাহ মাফ করার কারণে হয়তো এমন কিছু হয়নি। কথাটা বলে রিপোর্টগুলো পাশে রেখে শিরিন, 2 কাপ চা আর আমার রুমে থেকে পেটটা নিয়ে আসো। আপনার ওয়াইফকে তো দেখছি না। প্রাপ্তির কথা শুনে আয়ান প্রাপ্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে। ওয়াইফ মানে? আপনার মেয়েটা অনেক কিউট এবং অনেক লক্ষ্মী, হয়তো আপনার ওয়াইফের মতো, তাই না? সরি মিস প্রাপ্তি, আপনার ধারণা ভুল। ও ওর মায়ের মতো হয়েছে কিনা আমি জানি না, কারণ কারণ কিছু না। শিরিন চা নিয়ে এসেছে, সাথে নাস্তা। আয়ান প্রাপ্তির দিকে চায়ের কাপটা এগিয়ে নিজেরটা নিয়ে হেলান দিয়ে বসে আমি কিছু মেডিসিন দিয়ে দিব, সেগুলো খাও। আর আমার মনে হয় তুমি অনিয়মে চলো, সেগুলো ঠিক করো। আপনি কি রোগী বাসায় আসলে চা দেন? হঠাৎ এই কথা? না, আমাকে দিলেন তো, তাই জিজ্ঞাসা করলাম। সবার সাথে নিজেকে তুলনা নাইবা করলে। কথাটা থামতেই আরিয়ার এসে আয়ানের পাশে বসে। বাবাই, এই নতুন আন্টি খুব মিষ্টি দেখতে, রেখে দাও না আমাদের সাথে। আয়ান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মামনি, আন্টি আমাদের মধ্যে গরিবদের বাড়িতে থাকে না। আন্টির একদিনের খরচ আমাদের সারা জীবনের। কথাগুলো শুনে প্রাপ্তি নিচের দিকে তাকিয়ে আছে। আরিয়া পাশে এসে দাঁড়িয়ে তুমি থাকো না আমাদের সাথে। প্রাপ্তি মাথা উঠিয়ে পাশে ফিরে আরিয়াকে কোলে উঠিয়ে বসিয়ে না মা, অন্য একদিন থাকবো, আজ আমার বাসায় যেতে হবে। তোমার অহংকারী মা এখন কেমন আছে প্রাপ্তি? যার কাছে আমি ছিলাম রাস্তার একটা ছেলে। প্রাপ্তি, তোমার মনে আছে সেই শেষ দিনের কথা? আমি প্রচণ্ড রকম ঝড় বৃষ্টির মাঝে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। প্রাপ্তি, বৃষ্টি এখনো হয়, এখনো সেদিনের মতো মন হাহাকার করে তোমায় একটাবার দেখতে। কিন্তু আমার প্রাপ্তি আমি বলেছে অন্যের বউ দেখার ইচ্ছাকে আমি সারা জীবন মাটি চাপা দিতে। আমার কথা বাদ দাও, তুমি পেরেছ আমাকে ভুলতে? প্রাপ্তি সে উত্তর না দিয়ে আন্টি কোথায়? কেমন আছে উনি? ওনাকে একটু ডেকে দিন, আমি দেখা করে চলে যাব। আয়ান হাহা করে হাসি দিয়ে তুমি আমার মাকে মনে করাতে চাইছো নাকি যে তোমার কারণেই আমার মায়ের আজ 7-8 বছর প্রতিবন্ধীদের মতো জীবন কাটাতে হচ্ছে? আসলে প্রাপ্তি, আজ তোমায় দেখে আমার কি মনে হচ্ছে জানো? প্রাপ্তি করুণ চোখে তাকিয়ে আছে। ওইভাবে তাকালে এখন আর আনের মন কাঁদে না। একটা সময় ছিল তোমার সামান্য মন খারাপ আমার দুনিয়াটায় অন্ধকার হয়ে যেত, কিন্তু আজ দেখো দুজন দুই সীমান্ত। প্রাপ্তির চোখে কোনো পানি নেই। এত বছর হতে সব শুকিয়ে গেছে, আর কত, তাই আজকের জন্যই শুকিয়ে গেছে। তবে একদিক থেকে ভালোই হয়েছে, আমার চোখের পানি তাকে আর দেখতে হলো না। শিরিন আয়ানের মাকে ড্রয়িং রুমে নিয়ে এসেছে। প্রাপ্তিকে দেখে একটু চমকালেও স্থির হয়ে তুই এখানে? প্রাপ্তির কাছে গিয়ে সালাম দিয়ে কেমন আছেন মা? অনেকদিন পর এই ডাকটা তোর মুখ থেকে শুনলাম। এই তো দেখছিস না, আমার আবার থাকা। তোর কি অবস্থা বল? সংসার কেমন চলছে তোর? তোর হাজবেন্ড কি এখন দেশে থাকে? ছেলেমেয়ে নেই? মা, এসব প্রশ্ন কাকে করছো? যার বিয়ে হয়নি তাকে? নীলিমা বেগম এইবার অবাক হয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে আইন কি বলছে মা? উনি সত্যি বলেছে। এখন আমার কথা বাদ দাও, তোমার ছেলের বউ কই? তবে তোমার নাতনি কিন্তু বেশ আদরে মা। পাগলিমি, ওর বউ আসবে কোথা থেকে? এদিকে আয়ান তার মাকে চোখের ইশারা দিচ্ছে কিছু না বলতে বিয়ের ব্যাপারে, কিন্তু তবুও নীলিমা বেগম বলল, ও তো বিয়ে করেনি মা। তোমাকে হারানোর পর অনেক বুঝিয়েছে, কিন্তু কে শুনে কার কথা? ওর এই একই কথা, মা জীবনে মন একবারই একজনকে দেওয়া যায়, দ্বিতীয় কাউকে দিতে গেলে নাকি তাকে তোর ভালোবাসাটা অসম্মান করা হবে। আয়ান এইবার ধমকিয়ে বলল, মা, এবার চুপ করবে? অনেক কথা হয়েছে। আমি তো ভেবেছিলাম ওর সাথে তোমার দেখা হলে রাগে ঘৃণায় ওর সাথে কথা বলবে না, কিন্তু না, উল্টো ওরে আদর করেই কথা বলে যাচ্ছ। প্রাপ্তি আয়ানের মায়ের সেই কথাটা কানে বারবার বাজছে। দ্বিতীয়বার কাউকে মন দিতে গেলে তাকে অসম্মান করা হবে, সেই কারণে আজও সে বিয়ে করেনি। আয়ান তার মানে আজও আমায় ভালোবাসে? না না, আমি এসব কি ভাবছি?
আমার যে এসব ভাবতে নেই। আয়ানেরও চোখে ঘুম নেই, বিছানায় এপাশ ওপাশ করছে। চোখ বন্ধ করলে প্রাপ্তির মুখটা চোখের সামনে স্পষ্টভাবে ভেসে ওঠে। সেই হাসিটা যেটা আয়ান 8 বছর আগে দেখে প্রেমে পড়েছিল। আয়ান শোয়া থেকে বসলো। আরিয়া আজ তার দাদির সাথে ঘুমিয়েছে। মেয়েটা খুব দুষ্টু হয়েছে। আজ দাদি তার উপর রেগে আছে দেখে দাদির কাছেই ঘুমাবে। রাতে হয়তো মাকে ঠিক মতো ঘুমাতেও দিবে না। আয়ান কথাটা ভাবতে ভাবতে উঠে এসে ব্যালকনিতে ইজি চেয়ারটায় বসলো। হেলান দিয়ে বসে বাইরে চাঁদের দিকে নজর পড়ল তার। অর্ধেক চাঁদটা বেশ পরিষ্কার, তারাগুলো চাঁদের চারপাশে মিটিমিটি করে জ্বলছে। সেই দৃশ্য দেখতে দেখতে ফোন বাজছে, সেদিকে কোনো খেয়াল নেই। দ্বিতীয়বার বাজতেই উঠে গিয়ে রিসিভ করে কিছুক্ষণ কানে ধরে কোনো কথা না বলে রেডি হয়ে বেরিয়ে গেল। হসপিটালে পৌঁছে শিরিনকে ফোন দিয়ে বলল নীলিমা বেগম যেন তাকে না দেখে টেনশন না করে, এমার্জেন্সি রোগী আছে তাই বলে আসতে হয়েছে। স্যার, অপারেশনের সব ব্যবস্থা হয়ে গেছে আপনি আসার আগে। আপনার সাথে আছে ডাক্তার সুমনা। ওকে। অপারেশন থিয়েটারে ঢুকে আয়ান অবাক হয়ে গেল। সে কখনো কল্পনাই করেনি এমন কিছু ঘটবে। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে সে মানুষটার দিকে যে একদিন। সুমনা এগিয়ে এসে রোগীর ফাইল আয়ানের দিকে বাড়িয়ে দিয়ে, ইনি পারভিন বেগম, সকালে হসপিটালে ভর্তি হয়েছে। এই ফাইলে ওনার সব রিপোর্ট আছে, আপনি একবার দেখে নিন। আয়ান নিজেকে সামলিয়ে, রোগীর ফ্যামিলির লোক কোথায়? স্যার, তেমন কেউ আসেনি, ওনার ভাই এসেছে, বাইরে কোথাও আছে। পারভিন বেগম 2 বছর থেকেই হার্টের সমস্যা। 2বার হার্ট অ্যাটাকও করেছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু এইবার হার্ট ব্লক হয়ে গেছে। তিনি যে ডাক্তার দেখান শামসুল হক, তিনি আয়ানের হসপিটালে পাঠিয়েছেন এবং আয়ানের হাতেই ওপেন হার্ট সার্জারি করাতে বললেন। সকালে আয়ান হসপিটালে না আসায় রাতে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য বুদ্ধিটা ছিল ডক্টর সুমনার। সে ভালো করে জানে যত রাত হয়ে যাক না কেন এমার্জেন্সি রোগীর কথা বললে আয়ান না এসে থাকতে পারবে না। আয়ান সবগুলো রিপোর্ট ভালো করে দেখে সুমনাকে বলল, রোগী ছেলে মেয়ে আসেনি? না স্যার, তবে দুপুরে রোগীর সাথে আমার কথা হয়েছে, ওনার একটা মেয়ে আছে, তবে সে আসেনি। ভোর 4টেই আয়ান অপারেশন শেষ করে বেরিয়ে এলো। সিস্টার মিনুকে ফোন দিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসতে বলল। রিয়ান, রিয়ান। রিয়ান দৌড়ে এসে, স্যার ডেকেছেন। আমার গাড়ি নিয়ে যাও, মিনুকে নিয়ে আসো জলদি। রিয়ান দৌড়ে এসে ফজরের আজান শুনে আয়ান হসপিটালের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে এসে পারভিন বেগমকে একবার দেখে আসলেন। সুমনা পারভিন বেগমকে একটা স্যালাইন দিয়ে বাইরে এসে আয়ানের রুমে ঢুকলো। আয়ানের সামনে চেয়ারটায় বসে, স্যার, আমার কেমন যেন খটকা লাগছে। আয়ান পারভিন বেগমের ফাইলটা আরও একবার চোখ বুলিয়ে নিলেন। সুমনার কথা শুনে সামনের দিকে তাকিয়ে, কোন বিষয়ে? আমি আপনাকে যত অপারেশন করতে দেখেছি, কিন্তু কোনোদিন আপনাকে বিচলিত হতে দেখিনি। আর এই শহরে সবাই কম বেশি জানে আয়ান মাহমুদ আজ পর্যন্ত কোনো অপারেশনে হেরে যায়নি, সাকসেসফুল হয়েই বাড়ি ফিরেছে। কিন্তু আজ আপনাকে দেখছি অন্যরকম এক আয়ান মাহমুদকে। আয়ান সুমনার কথা শুনে মুচকি হাসলেন, কিন্তু কোনো কথা বললেন না। সুমনা আবার বলতে শুরু করলো, আপনি যত রাতেই অপারেশন করেন না কেন, আপনি অপারেশন শেষ হলে বাড়ি ফিরে যান, কিন্তু আজ আপনি এখনো বসে আছেন, মনে হচ্ছে খুবই চিন্তিত হয়ে আছেন। স্যার প্লিজ বলুন না, রোগী কি আপনার স্পেশাল কেউ? আয়ান এইবার চেয়ারের সাথে হেলান দিয়ে, তোমার মনে আছে সুমনা, যেদিন তুমি আমাদের বাড়িতে প্রথম গিয়েছিলে? অবশ্য তুমি একা যাওনি, তোমার হাজব্যান্ড রাফি, যে আমার ছোটবেলার বন্ধু আর আমার কয়েকজন কলিগ। হ্যাঁ, আরিয়ার জন্মদিনে গিয়েছিলাম। আর সেই দিন আরিয়ার জন্মদিনে আরিয়া তার মাকে চেয়েছিল, কিন্তু আপনি বলেছিলেন তার অহংকারী মা তার কাছে কখনোই আসবে না। আপনার মাও আপনাকে অনেক রিকোয়েস্ট করেছিল আপনার অতীত ভুলে গিয়ে নতুন করে শুরু করতে, কিন্তু আপনি আপনার মাকে বলেছিলেন আপনি দ্বিতীয়বার কাউকে মনে জায়গা দিতে চান না। স্যার, আপনার সাথে আমি এতদিন কাজ করি, কিন্তু আপনার ব্যাপারে তেমন কিছুই জানি না।
বরং আপনার বন্ধু রাফিকে জিজ্ঞেস করলে সে বলবে সব কথা মেয়েদের জানতে নেই, এবং কি উল্টোপাল্টাও কথা বলে। মেয়েরা বেঈমান, একজন পেলে আরেকজনকে ভুলে যায়, আরও অনেক কিছু। আয়ান মুচকি হেসে শান্ত গলায় বলল, হ্যাঁ আচ্ছা, আমাদেরও ধারণা তাই ছিল, তবে 2 দিন আগে সেই ধারণা ভুলে পরিণত হয়েছে। আমি এখন বলবো, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। হয়তো নিজেকে কষ্ট দিয়ে ফ্যামিলির মুখে হাসি ফোটাতে চায় না। স্যার, আরিয়া কি আপনার মেয়ে? আয়ান সে ব্যাপারে কিছু না বলে সুমনাকে বলল, তুমি না জিজ্ঞেস করলে পারভিন বেগমকে আমি চিনি কিনা? চিনি, এবং ভালো করেই চিনি। উনি অহংকারী বদমাচাটে এক মহিলা, তুমি ভালো একজন মা। তোমরা আমাকে বলতে না, স্যার বিয়ে করেন না কেন, কবে বিয়ে করবেন? তুমি একটু আগেও আমাকে আরেকটা প্রশ্ন করলে, আরিয়া আমার মেয়ে কিনা। তুমি ভালো করে জানো আরিয়াকে আমি কিভাবে পেয়েছি, তারপরে তুমি প্রশ্নটা করলে। সুমনা, এতদিন ভাবতাম বিয়ে আমি করব না, কিন্তু কাল ডিসিশন নিয়েছে বিয়ে আমি করব, তবে একটু সময় দরকার। কথা বলতে বলতে মিনু চলে এসেছে। দরজায় দাঁড়িয়ে আছে সে। আয়ান আর সুমনা কথা বলছে দেখে ভেতরে না গিয়ে দাঁড়িয়ে আছে। মেনু, ভেতর আসো, তোমার জন্য এতক্ষণ অপেক্ষা। কাল যে রোগী আসছে ওনার সব দায়িত্ব তোমার। যাওয়ার সময় আমি বুঝিয়ে দিয়ে যাবো সবকিছু। সুমনা, তুমি কতক্ষণ আছো? স্যার, আমি দুপুরের পরেই চলে যাব। ওকে, তবে যে সময়টুকু আছো ওই রোগীর খেয়াল রাখবা। ওনার মেয়ে হয়তো আসতে পারে, আসলে আমার সাথে দেখা না করে যেন না যায়। আমি বিকেলে আবার আসবো। স্যার, আপনি চলে যাচ্ছেন? বাসায় যাব, সেখান থেকে আরেকটা অপারেশন আছে, তবে তবে অন্য হসপিটাল, সেখানে যেতে হবে। নীলিমা বেগম নাস্তা করছে, সাথে আরিয়াও। আজ চুপচাপ খেয়ে নিচ্ছে সে। নীলিমা বেগম খেতে খেতে বললেন, শিরিন, কাল যে মেয়েটা আসলো তোর কাছে কেমন লাগলো? কথাটা শুনে শিরিন উচ্ছ্বসিত হয়ে বলল, খালা, মেয়েটা অনেক ভালো। আর কি সুন্দর করে আদর করেছে। আয়ান ভাইয়াও কিন্তু মুগ্ধ চোখে তাকিয়ে দেখেছে, আমি খেয়াল করেছি। আরে পাগলি, আয়ান তো দেখবেই, কারণ এটাই তো সেই মেয়েটা যার জন্য আয়ান বিয়ে করেনি। শিরিন অবাক হয়ে, খালা, আপনি কালকে বলেননি কেন? তাহলে আমি আরও ভালো একটু দেখে নিতাম। মেয়েটা সত্যি অনেক সুন্দর, আয়ান ভাইয়ের পছন্দ আছে। মেয়েটা তো বিয়ে হয়নি বললো, তাহলে তখন বিয়ে করেনি কেন? সে অনেক ইতিহাস, পরে একদিন বলবো। কিসের ইতিহাস মা? আয়ানের কথা শুনে নীলিমা বেগম হতভম্ব হয়ে, ও তেমন কিছু না। আরিয়া চেয়ার থেকে উঠে গিয়ে, দাদি, তুমি বাবাইয়ের কাছে মিথ্যে বলছো কেন? বাবাই আমাকে বলেছে মিথ্যে বললে আল্লাহ পাপ দেয়, তাই না বাবাই? আরিয়া আমার লক্ষ্মী মেয়ে। এবার বলো, দাদি কি মিথ্যে বলেছে? তোমার বিয়ে, আমার বাবার বিয়ে, ওই যে কাল যে আন্টিটা আসলো তার সাথে। বাবাই, ওই আন্টিটা কি আমার মা? আয়ান হাঁটু গেড়ে আরিয়ার সামনে বসে গম্ভীর মুখে বলল, তুমি চাও এই আন্টিটা তোমার মা হোক? আমি চাই। জানো, ওই আন্টিটা আমায় তোমার মতো করে পাপ্পি দেয়, তোমার মতো করে ভালোবাসে। বাবাই, মাকে আমায় এনে দিবে? আরিয়ার কথা শুনে আয়ানের চোখ টলমলো করছে। আচ্ছা আরিয়া, ওই মা যদি তোমায় আদর না করে? কথাটা শুনে আরিয়া মন খারাপ করে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে আচমকা আবার খিটখিট হাসি দিয়ে বলল, বাবাই, ওই মা কিন্তু খারাপ মা নয়। আমি মাকে দেখে বুঝে গেছি, মা আমাকে অনেক ভালোবাসবে, তুমি দেখো। আয়ান আরিয়ার গালে চুমু দিয়ে, আমি তোর মাটাকে চিনতে পারলাম না। আয়ান ফ্রেশ হয়ে হসপিটালে চলে গেল। কাল আরিয়াকে দেখে যাবার পর থেকে প্রাপ্তির ভালো লাগছে না, তাই আজ ইচ্ছে করে আয়ানের বাড়ি আসলো। আরিয়া প্রাপ্তিকে দেখে দৌড়ে জাপটে ধরে, দাদি দেখো, মা এসেছে। দাদি তাড়াতাড়ি আসো, আমার মা এসেছে। প্রাপ্তি কিছুটা অবাক হলেও মা ডাকটা তার হৃদয়ে যেন স্পর্শ করে গেল। আরিয়াকে কোলে তুলে নিয়ে, তোমাকে কে বললো আমি তোমার মা? বাবাই বলেছে। কথাটা শুনে প্রাপ্তি লজ্জায় লাল হয়ে গেল। সত্যি আয়ন বলেছে আমি ওর মা? শিরিন রান্নাঘর থেকে বেরিয়ে এসে, আরে ভাবি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন। প্রাপ্তি লজ্জা যেন আরো বেড়ে গেল। এক রাতে কি এমন ঘটল
কেউ মা কেউ ভাবি ডাকে। আরিয়া প্রাপ্তির কোল থেকে নামছে না, বায়না করে করে প্রাপ্তিকে জ্বালিয়ে মারছে। প্রাপ্তি আরিয়াকে কোলে নিয়ে নীলিমা বেগমের রুমে এসে, কেমন আছেন মা? আরে আমার মাটা কখন এলো? সে নামায় ডাকেনি কেন? বলেইনি আমি আস্তে আস্তে হুইল চেয়ারটা চালিয়ে যেতে পারতাম। ওরা কেন যে আমাকে এত অবহেলা করে বুঝি না। প্রাপ্তি আরিয়াকে খাটের উপর বসিয়ে নীলিমা বেগমের পায়ের কাছে বসে, আমার জন্য আজ আপনার এই অবস্থা। আমি নিজেকে যে কোনোদিন ক্ষমা করতে পারবো না। জানেন মা, প্রতিটা রাতে আপনাদের কথা ভেবেই কাটিয়েছি। সারাক্ষণ মাথায় একটা কথাই ঘুরতো, মা এখন কেমন আছে, মা কি আমায় ক্ষমা করেছে? শুধু আমার কথাই ভাবিস, আমার ছেলের কথা কিচ্ছু ভাবিস না? প্রাপ্তি কথাটা শুনে লজ্জা পেয়ে, তুমি আমার মা? ও মা, সত্যি কথা বললেই দোষ, তাই না? স্বীকার কর পাগলি, স্বীকার কর। এই যুগের মেয়েদের এত শত লজ্জা টজ্জা নেই। প্রাপ্তি এই ব্যাপারে আর কিছু না বলে, মা আমি তাহলে এখন যাই। কথাটা শুনে আরিয়া দৌড়ে এসে, তুমি কোথাও যাবে না মা, তুমি কোথাও যাবে না। কথাটা বলেই ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল। প্রাপ্তি পড়েছে মহা এক বিপদে, কিছু বলতেও পারছে না। বাচ্চা মানুষ, সে তো আর বোঝে না। নীলিমা বেগম আরিয়ার অবস্থা দেখে, থেকে যা না কিছুটা সময়, তুই চলে গেলে আমরা কেউই এখন ওকে সামলাতে পারবো না আয়ন ছাড়া। আয়ন এখন বাড়িতেও নেই, তুই আয়ন আসলে পরে যাস মা। প্রাপ্তি রাজি হলো থাকতে। কয়েক ঘন্টার দীপ্ত ব্যাপার। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? আরিয়া কত সুন্দর করে তাকে মা ডাকছে। প্রথমে লজ্জা লাগলো, এখন ভালো লাগছে। ইচ্ছে করছে আরিয়াকে সারাক্ষণ বুকে জড়িয়ে রাখতে। আজ আমি আর তুমি মিলে রান্না করব, চলো। আর হ্যাঁ, সব তোমাদের পছন্দের খাবার রান্না করব। আরিয়া হাতে তালি বাজিয়ে, ও কি মজা, ও কি মজা, মা রান্না করবে। নীলিমা বেগম মন ভরে দেখছেন। তিনি তো এটাই চান, প্রাপ্তি তাদের মাঝে ফিরে আসুক, সংসারটাকে সামলাবে, নাতি নাতনি দিয়ে ঘর ভরিয়ে তুলবে, কত হইচই হবে। কিন্তু কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণে পানি এসে জমে আছে। প্রাপ্তি আরিয়াকে কোলে নিয়ে রান্নাঘরে গেল। শিরিন তরকারি কাটছে। প্রাপ্তি রান্নাঘরে গিয়ে, আপু ফ্রিজে কি কি আছে রান্না করার মতো? কেন ভাবি, আপনি রান্না করবেন? আজ তুমি বসো, আমি রান্না করি। আরিয়া নিচে নেমে, জানো শিরিন ফুপি, মা বলেছে আজ সবার পছন্দের রান্না করবে। আচ্ছা, মা বাবাই কি খেতে পছন্দ করে বলো তো? আরিয়ার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে, পাকনামি করা হচ্ছে আমার সাথে? তোমার সাথে করব না তো কার সাথে করব? তুমিই তো আমার মা, তাই না? আমি তোমার মা। আরিয়াকে রান্নাঘরে একটা চেয়ারে দিয়ে বসিয়ে, এখানে চুপচাপ বসো, মা রান্না করছি, কোনো ডিস্টার্ব করবা না। আরিয়া বামে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আয়ানের মাংসের ভুনা, খিচুড়ি আর মুরগির রোস্ট পছন্দ করে। এর চেয়ে সহজ রান্না প্রাপ্তির জানা নেই। নীলিমা বেগম আর আরিয়ার জন্য মোটামুটি রান্না করল সে। রান্না শেষ করে ফ্রেশ হওয়ার কথা বলতেই আরিয়া টেনে টুনে আয়নের রুমে নিয়ে এলো। তুমি বাবার ওয়াশরুমে যাও। প্রাপ্তি রুমে ঢুকে একটু অবাক হলো। রুমটা অনেক সুন্দর করে সাজানো, হয়তো শিরিনি এসব করে। অবশ্য অগোছালো আয়ান সব কিছু গুছিয়ে রাখবে এটা ভাবা যায় না। মা, এই মা, তুমি কি ভাবছো? ফ্রেশ হয়ে নেবা না? এই তো মা যাচ্ছি, আমি জাস্ট হাত মুখ ধুয়ে চলে আসব। আয়ান এসে অস্থির হয়ে ড্রয়িং রুমে কপালে হাত দিয়ে বসে আছে সে। শিরিন পানির গ্লাস এগিয়ে, ভাইয়া আপনার পানি। আয়ান পানি নিয়ে মুখে দিতেই, ভাইয়া ভাবি আসছে। কথাটা বলতেই আয়ান বিষম খেলো। কে এসছে? ভাবি। কোথাকার ভাবি? কার ভাবি? আমি জানি না, আপনি দেখলেই বুঝতে পারবেন। কথাটা বলে শিরিন চলে গেল। আয়ান পানির গ্লাস এগিয়ে রেখে, এদেরকে সকালে ভূত এখনো ছাড়েনি না, আমি কি গোসল সেরে নেই। আয়ান রুমে এসে আরিয়াকে দেখে একটু চমকে, আরে মামুনি, তুমি এখানে একা একা কি করছো? কিছু না।
কথাটা বলে আরিয়া দৌড়ে চলে গেল। আয়ান চেঞ্জ করে ওয়াশরুমের দরজা খুলে দেখে প্রাপ্তি ওয়াশরুম দিয়ে মুখে ফেনা করে মালিশ করছে। আয়ান দরজা খুলতেই, আরিয়া, নো দুষ্টুমি। আরিয়া, তুমি পানির কলটা বন্ধ করে দিলে, এখন আমি খুঁজে পাবো তো? আরিয়া, কেন তুমি এই দুষ্টামিটা করলে বলো তো? কথাটা বলেই হাত বাড়িয়ে সামনে এগোতেই আয়ানকে ছুঁয়ে একটু অবাক হয়ে ভালো করে ধরে। আরিয়া, তুমি এত বড় হয়ে। কথাটা শেষ না করেই চোখ খোলে। আপনি? আয়ান মুচকি হেসে পানির কল আবার ছেড়ে দিয়ে চোখ দিয়ে ইশারা করলো মুখ ধুয়ে নিতে। আয়ান তাকিয়ে আছে, ভালো লাগছে তার। তার বেডরুমে প্রাপ্তি, হ্যাঁ এইটা তো তারই। আমার যা আছে সব তো ওর। প্রাপ্তি মুখ ধুয়ে, সরি, আসলে আরিয়া আমাকে এখানে নিয়ে আসলো। আমি না জেনে ভুল করে ফেলেছি। আসলে আমার এইভাবে আসা। আয়ান প্রাপ্তিকে এক ঝটকায় কাছে টেনে নে বুকের সাথে লাগিয়ে নিয়ে ওপরে ছন্না ছেড়ে দিয়ে রাগে যেন তার শরীর কাঁপছে। প্রাপ্তি বুঝতে পারল না সে কি এমন বলেছে যার কারণে আয়ার গম্ভীর হয়ে গেল। আর এইভাবে তাকে টেনে, এ কি আমি ওর বুকে? কথাটা ভেবেই আবার আয়ানের দিকে তাকালো। এদিকে দুজনেই ভিজে যাচ্ছে। আয়ান কিছুই বলছে না, প্রাপ্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রাপ্তি কিছু বলতে যেতেই আয়ান ঠোঁটের আঙুল দিয়ে থামিয়ে দিয়েছে। প্রাপ্তির নিঃশ্বাসটা যেন ভারী হয়ে আসছিল। বুকের ভিতর ধূপধাপ শব্দ যেন আয়ানের কানে এসে ঠেকছে। আয়ান ধীরে ধীরে প্রাপ্তির দিকে ঠোঁটে আলতো করে ভালোবাসা এঁকে দিয়ে প্রাপ্তির চোখের দিকে তাকালো। প্রাপ্তি চোখ বন্ধ করে আছে। পৃথিবীর সব কিছু ভুলে যেন নিজেরা সাজিয়ে নিয়েছে নতুন এক জীবন। স্বপ্ন নাকি বাস্তব বিশ্বাস হচ্ছে না দুজনের। যেন ঘুম ভাঙলেই আবার দুজন আলাদা জগতের মানুষ হয়ে যাবে। আয়ান প্রাপ্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজে ঠোঁট জুটো আবার এগিয়ে প্রাপ্তির ঠোঁটের সাথে মিলাতেই খিলখিল হাসি দিয়ে, বাবাই, তুমি মাকে কি করছো? আয়ান তড়িৎভাবে প্রাপ্তিকে ছেড়ে দিয়ে, আরিয়া, মা, তুমি তো পুরোই ভিজে গেছো, এখন কি হবে? আচ্ছা দাঁড়াও, আমি দাদিকে বলে আসছি। মা বাবার কিসি হয়ে গেছে, এখন আর মা আর বাবাই ঝগড়া করবে না, একসাথেই থাকবে। কথাটা বলে আরিয়া আবার দৌড়ে গেল চলে। আয়ান মাথায় হাত দিয়ে চুলগুলো পিছনের দিকে নিতে নিতে, এই মেয়েটা এত দুষ্টু যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রাপ্তি কোনো কথাই বলছে না, নীরব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আয়ান কাঁধে হাত দিয়ে শান্ত গলায় বলল, কি হচ্ছে? মন খারাপ? প্রাপ্তি তবুও নিশ্চুপ। সরি। কথাটা বলতেই প্রাপ্তি পেছনে ফিরেই আয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে, কেন করলে এরকম? যখন তোমার সাথে আমার সম্পর্ক ছিল তখনও তো কখনো আমার হাতটা পর্যন্ত ধরনি, আর আজ ছি ছি ছি। আমি খারাপ কিছু করিনি, আমার বউকে আমি যা ইচ্ছে তাই করবো, তাতে তোমার দাদার কি? আচ্ছা, আমি তো খারাপ কিছু করেছি, তাহলে তুমি এখন আমার বউকে কি করছো? প্রাপ্তি মাথা উঠিয়ে, আমার দাদা কি কবর থেকে আসবে ডাক্তার সাহেব? পারেন নাকি ডাক্তারি করে মিরাকেল কিছু ঘটাতে? পারি, সব থেকে বেশি পারি। হারানো জিনিস ফিরে পাওয়ার পর তাকে আরো কাছে কিভাবে আগলে রাখতে হয়। হ্যাঁ, এখন আমি কি পরবো বলো তো? আমি তো এখানে আসতে জামা কাপড় নিয়ে আসিনি, তাই না? ওয়েট, আমি গোসলটা সেরে নিই। আরিয়া গোসল করার মাঝখানে আবার হাসলো। মা, এই নাও তোমার শাড়ি, দাদি দিয়েছে, বলেছে এটা পরে নিতে। প্রাপ্তি এইবার ন্যাকা কান্না জুটে পড়ল। আয়ান গোসল সেরে এসে, কি হয়েছে তোমার আবার? দেখো মা, শাড়ি পাঠিয়েছে। মা কি ভেবেছে আল্লাহই ভালো জানে। আমি আর এখানে থাকবো না, আমি এখনই চলে যাব। প্রাপ্তি কথাটা বলে পা বাড়াতেই আয়ান পেছন থেকে হাত ধরে ফেলে। পাগল হয়েছ? এইভাবে তুমি রাস্তা দিয়ে যাবে? যাব। ছেলেটা তাকিয়ে মজা নেবে। নিক। পায়ের টেংরি ভেঙে ঘরে বসিয়ে রাখবো, ব্যাত মেঘ থাকার। আমার বউ রাস্তায় এভাবে হেঁটে যাবে? আরিয়া, মা, তুমি দাদির কাছে যাও, ভাবে আসছে। বাবাই, সামথিং কথাটা বলে খিলখিল হাসি দিয়ে দৌড়ে পালালো। যেমন বাবা
তেমনি তার মেয়ে। ঠিক বলছো। এবার শাড়িটা পরে নাও। হসপিটাল থেকে একটা ফোন আসছে, আমি আসছি। হঠাৎ আয়ানের মনে হলো প্রাপ্তির মা হসপিটালে, কিন্তু প্রাপ্তি এইখানে। খাবার টেবিলে বসে আছে আয়ান, নিজের পছন্দের খাবার থেকে শিরিনের দিকে তাকিয়ে। কি ব্যাপার শিরিন, হঠাৎ আমার পছন্দের খাবারগুলো রান্না করেছে কেন? আমি করিনি ভাইয়া, ভাবি করেছে, শুধু আপনার জন্য না, সবার জন্য। আয়ান আর কিছুই বলল না, প্রাপ্তির দিকে একবার তাকিয়ে মুচকি হেসে খেতে শুরু করলো। নীলিমা বেগম খেতে খেতে বলল, আমার মনে হয় তোদের এবার বিয়েটা করা উচিত। কথাটা শুনেই প্রাপ্তি বিষম খেল। আয়ান পানি এগিয়ে দিয়ে নীলিমা বেগমকে চুপ করতে বললেন। খাওয়া শেষ করে আয়ান উঠে গিয়ে সোফায় বসে হসপিটাল আবার ফোন দিয়ে কথা বলে প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, প্রাপ্তি, তোমার মা কোথায়? কথাটা শুনেই প্রাপ্তি থমকে গেল। আয়ান কি বলবে বুঝতে পারছে না। তার মায়ের সাথে যে তার কোনো যোগাযোগ নেই, এইটা আয়ানকে কিভাবে বলবে? প্রাপ্তি, আমি তোমাকে যে জিজ্ঞেস করেছি, তোমার মা কোথায়? প্রাপ্তি স্বাভাবিকভাবেই বলল, শুনেছি উনি নিজের বাসায় একাই থাকেন, আমি মেজো আন্টির কাছেই থাকি। উনি আমার কোনো খবর নেয় না। আগে আমি নিতাম, কিন্তু উনি আমাকে যা ইচ্ছে তাই বলতেন। কেন? তুমি সেদিন চলে আসার কিছুদিন পর তোমার আর আমার বিয়ের কথাটা মা জেনে গিয়েছিল। তুমি বলেছ? না, মা আর আমি শপিংয়ে গিয়েছিলাম, তোমার বন্ধু নিলয়ের সাথে হঠাৎ দেখা, সেই বলল। ও আচ্ছা, শোনো, তোমাকে একটা জিনিস দেখাতে নিয়ে যাব। আমি রেডি হয়ে আসি, তুমি বসো। প্রাপ্তি আরিয়ার কাছ থেকে অনেক কষ্ট করে ছুটে এসেছে। আয়ান প্রাপ্তিকে হসপিটালে নিয়ে আসলো। গাড়ি থেকে প্রাপ্তি নেমে অবাক হয়ে, আমাকে এখানে নিয়ে এলে কেন? আয়ান কিছু বলল না। প্রাপ্তির হাত ধরে হসপিটালে ঢুকতেই আয়ানের বিয়েগুলো দৌড়ে এসে আয়ানের পেছন পেছন ছুটতে থাকলো। আয়ান পাশে ফিরে, রিয়ান, পারভিন বেগমের ফাইলগুলো নিয়ে আসো। কথাটা শুনে প্রাপ্তি অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে। মা? আয়ান আইসিইউর সামনে প্রাপ্তিকে দাঁড় করিয়ে, আমি চেঞ্জ করে আসছি। আয়ান আইসিইউতে ঢুকে, এভরিথিং ইজ ওকে মিনু? ইয়েস স্যার। ওকে। প্রাপ্তি বাইরের দিকে দাঁড়িয়ে চোখের পানিগুলোকে ঝরিয়ে যাচ্ছে। মায়ের কি হয়েছে? আমি এতটাই বড় হয়ে গেলাম যে আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করনি। কেমন মা তুমি? প্রাপ্তির চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পিছন থেকে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকিয়ে, মামা, মায়ের কি হয়েছে? আমাকে কেন জানালে না? কথাগুলো বলতে বলতে প্রাপ্তি কান্না করে যাচ্ছে। প্রাপ্তির মামা সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, কেন কাঁদছিস তুই? তোর মা দেখবি কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার আয়ান এই শহরের নামই ও গুণী একজন, উনি অপারেশন করেছে তোর মাকে, দেখবি তোর মা ভালো হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। প্রাপ্তি কাঁদতে কাঁদতে পাশে চেয়ারে বসে পড়ল। আয়ান কিছুক্ষণ পর বাইরে এসে প্রাপ্তির মামাকে দেখে আর কিছু বললেন না, নিজের চেম্বারে গিয়ে বসলেন। সুমনাও বসলো সামনে। ওনার সব ঠিক আছে। জ্ঞান যখন ফিরেছিল কথা বলার চেষ্টা করেছে? জি স্যার। দুজনে অনেক কথা বলে সুমনা আয়ানের চেম্বার থেকে বাইর হয়ে গেল। আয়ান নিজের কাজে মন দিল। সারা রাত প্রাপ্তির সাথে কাটিয়ে দিল হসপিটালে। দুজনেই কেউ কারোর সাথে একটা কথা বলেনি। রাফি হসপিটাল এসেছে সুমনাকে নিতে, কিন্তু প্রাপ্তিকে দেখে সে থমকে গেল। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে প্রাপ্তির কাছে গিয়ে পাশের চেয়ারটাই বসল। প্রাপ্তি পাশে ফিরে রাফিকে দেখে চমকে, ভাইয়া, আপনি? কেমন আছো? জি ভালো। এত ভোরবেলায় বসে আছো, হসপিটালে কি কোনো কাজে এসেছো? মা আইসিইউতে, আপনি এখানে? আমার ওয়াইফকে নিতে এসেছি। ও। প্রাপ্তি কিছু বলতে যাবে, সামনে তাকিয়ে দেখে আয়ান 2 কাপ চা নিয়ে এসেছে। আরে রাফি, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ। সুমনা কই? প্রাপ্তির দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে, সরি রে, সুমনাকে আমি আটকে রেখেছিলাম।
প্রাপ্তির মায়ের জন্য। বুঝে সেটা আমি ওনার কাছে বেশি থাকলে প্রবলেম, আর সুমনাকে ছাড়া আমি কারোর উপর ভরসা করতে পারি না। কথাগুলো বলে আয়ান রিয়ানকে ডেকে আরেক কাপ চা দিতে বলে প্রাপ্তির আরেক পাশে বসলো। রাফিকে গম্ভীর হয়ে থাকতে দেখে এনি প্রবলেম রাফি? রাফি মাথা নাড়িয়ে না বুঝিয়ে, আচ্ছা, তোর সাথে প্রাপ্তির আবার দেখা হয়েছে, আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না? রাফি তুই আমাকে ভুল বুঝছিস, তুই আমার কথা শোন। আয়ান সব কথা খুলে বলল রাফিকে। রাফি হা হা করে হাসি দিয়ে, দেখেছ প্রাপ্তি, এটাই ভাগ্যের লেখন, কাউকে কখনো তুচ্ছ ভাবতে নেই। কে কখন কি হবে তা এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। বাহ, আমাকে রেখে সব কথা হয়ে গেছে। আমি আগেই সন্দেহ করেছিলাম মেয়েটাকে দেখে। রাফি সুমনা আসতেই, দেখো না সুমন, আয়ান প্রাপ্তিকে ফিরে পেয়েছে। এটা সেই প্রাপ্তি যার জন্য আয়ান বিয়ে টিয়ে সব বাদ দিয়ে ফেলেছে। রাফি তুই কিন্তু ভুল বলছিস, আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, এটা তোর থেকে ভালো কেউই জানে না। সুমনা গালে হাত দিয়ে হা করে আছে। রাফি মুস্কি হেসে, আজ তোমাকে সব বলা যায়। এতদিন আয়নের ব্যাপারে জানতে চাই, আমার মাথা পাগল করে দিয়েছ। আয়ন প্লিজ, তুই বলে আমার বউটার মন শান্ত কর। আয়ান একগাল হাসি দিয়ে, প্রাপ্তির সাথে যেদিন আমার প্রথম দেখা হয় সেদিন 21শে ফেব্রুয়ারি ছিল। ভোরের কুয়াশায় চারিদিকে হাজারো ফুলের মাঝে খিলখিল হাসির শব্দ শুনে পিছনে তাকালাম। 10-11টা মেয়ের মাঝে একজনে দেখিয়ে আমার চোখ আটকে গেল। আকাশি রং আর সাথে মিলে যেন এক অপসরে, সবার মাঝে দেখেও যে আলাদা। তার সে হাসিটা আজও মনকে উতাল পাতাল করার জন্য যথেষ্ট। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। রাফি আমি অনেকবার ডাকলো, কিন্তু আমার কোনো হুঁশ ছিল না। রাফির ধাক্কায় যেন আমি পৃথিবীতে নতুন করে ফিরে এসছি। ওই কি হয়েছে, ওইদিকে তাকিয়ে কি দেখছিস? তখন রাফিকে দেখিয়ে বললাম, ওই দেখ। রাফিকে দেখা দেখি আমাদের বন্ধু নীলয় বলল, আরে আম্মা, এইদিকে তাকিয়ে লাভ নাই। আমি বললাম, কেন? কার মেয়ে জানিস? পারভিন বেগমের মেয়ে। এই গ্রামে যাকে শ্রেষ্ঠ ধনী বলেই জানে, এই মেয়ের দিকে যে তাকায় দ্বিতীয়বার তাকানোর সাহস হয় না। তুই ভাই তাকানোর আগে তোর গ্রামে ফিরে যা, এটাই ভালো হবে। এই এলাকায় এসেছিস, কিছু না জেনে বুঝে কোন দিকে চোখ বাড়াস না। রাফিও নীলয়ের কথায় সায় দিল। আয়ান, নীলয় ঠিক বলেছে। তুই আমাদের এলাকায় কয়েকদিনের জন্য এসেছিস বেড়াতে, ভালো ভালো দিন কাটিয়ে মেডিকেলে ফিরলেই ভালো। স্কুলের শহীদ মিনার রাফি নীলয় এদের সাজানোর দায়িত্ব পড়েছিল। তখন আমরা মেডিকেলের 3য় বর্ষে। হঠাৎ ছুটি পাওয়াতে রাফি আর নীলয় তাদের এলাকায় নিয়ে গেল আমায়। আসলে তখন আমাদের গ্রামেও আমার তেমন বন্ধু ছিল না। গরিব ঘরে ছেলে ছিলাম বলে কেউ আমার সাথে এত বেশি মিশত না। পড়ালেখাটা তখন চালিয়েছিলাম আমার দুঃসম্পর্কে এক চাচা আর মা, মাঝে মাঝে মামাদের কাছ থেকে নিয়ে নিত। বলতে পারো পরেরটাকে আজ আমি এখানে। বলতে পারো আজকে আয়ান শুধুমাত্র আমার মায়ের ওই চাচার। সারা জীবন তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই। অবশ্য মায়ের ঋণ শোধ করে এমনিতেও যায় না। সুমনা আয়ানের কথার মাঝে হারিয়ে গেছে। সবাই মনোযোগ দিয়ে শুনছে। আয়ান দীর্ঘশ্বাস ফেলল, আবার বলা শুরু করলো সে। আমি রাফিকে বললাম, ও কোন ঘরের মেয়ে আমার জানা দরকার নেই, আমি শুধু বুঝি ওকে আমি ভালোবাসি। আয়ান তুই এসব বাদ দে, চল স্যারদের সাথে দেখা করে এখান থেকে কেটে পড়ি। রাফি টেনে আমায় নিয়ে গেল। স্যারেরা সবাই প্রশংসায় মেতে উঠল। স্যার তখন মাইকের সামনে দাঁড়িয়ে আমাদের ব্যাপারে উচ্ছ্বসিত গলায় আবারও প্রশংসা করলেন। কিন্তু আমি ভিড়ের মাঝে ওই একটা মুখই খুঁজেছে, সেটা হলো প্রাপ্তি। 2 দিন কেটে গেল। রাফি আমার জেদের কাছে হার মেনে নিয়ে প্রাপ্তির রুটিন সম্পর্কে জানলো। প্রাপ্তি 9ম শ্রেণীতে পড়ত। রাফি আমায় বলল, আয়ান মেয়েটা কিন্তু অনেক ছোট, এই বয়সে প্রেমটা মাথায় ঢুকিয়ে পড়াটা নষ্ট করা ঠিক হবে না, এবং তোরও নষ্ট হবে। রাফি তুই এখনো তাহলে আমাকে চিনতে পারিস না? পড়ালেখা আগে তারপর প্রেম, চিন্তা করিস না, তুই শুধু আমার সাহায্য করে যা। পরের দিন সকালে আমি স্কুলের পাশে ছোট্ট দোকানে বসে তাকে দেখছিলাম। আরও 2 দিন এইভাবে পার করলাম, কিন্তু না, এইভাবে আমি এগোতে পারছি না। তাই রাফি আর আমি বুদ্ধি বাহির করতে লাগলাম ওর কাছাকাছি থাকতে হলে এমন কাউকে যে আমাদের সাহায্য করতে পারবে। রাফি বলল তার কাজিন ও স্কুলের শিক্ষকতা করেন এবং কোচিং সেন্টারও আছে, আর প্রাপ্তি সেখানেও পড়ে। রাতে চলে গেলাম তাদের বাসায় এবং সব বুঝে ওকে হাত করে নিলাম। তারপর প্ল্যান করলাম ও যখন কোচিং করে তখন আমি আর রাফি যাওয়ার জন্য। পরের দিন সকালে তাই করলাম। রাফির কাজিনের কোচিং সেন্টারে গেলাম। তখন আমাদের পরিচয় করে দিল প্রাপ্তির সাথে। মেডিকেলে পড়ি প্রাপ্তি শুনে বলল সে বড় হয়ে মেডিকেলে পড়তে চায়। সেদিন ভালোভাবে প্রাপ্তির কিছুটা এগিয়ে গেলাম, মানে প্রেমের এক ধাপ এগোলাম আর কি। আরও 2 দিন কেটে গেল। আমারও ছুটি ঘনিয়ে আসছে।
যে করেই হোক প্রাপ্তিকে কথাটা আমাকে বলতেই হবে। কিন্তু সমস্যা একটাই, তখনও পারলাম না। একদিন রাফি আমায় বলল, এক কাজ কর, ওকে চিঠি লিখে জানা তোর মনের সব কথা, তাহলেই তো হয়। সারা রাত বসে চিঠি লিখে ফেললাম। ঢাকায় ফেরার আগের দিন নীলয়ের হাতে চিঠি দিলাম। প্রাপ্তি স্কুল ছুটির পর বাড়ির পথে কিছুটা আসতে নীলয়ের ডাকিয়ে পেছনে ফিরলাম। আরে ভাইয়া আপনি? আমি। কেমন আছো? জি ভালো। লেখাপড়া ঠিকঠাক চলছে তো? জি। নিলয় চিঠিটা বাড়িয়ে দিয়ে, এই নাও, এটা তোমার জন্য। কি এখানে? বাসায় গিয়ে দেখো। নিলয় চিঠির খামটা প্রাপ্তির হাতে দিয়ে দৌড়ে পালালো। প্রাপ্তি বাড়ি এসে ফ্রেশ হয়ে সন্ধ্যায় পড়ার টেবিলে বসতেই নিলয়ের দেওয়া খামের কথা মনে পড়তেই খামটা খুলে দেখে একটা চিঠি। বেশি লেখা ছিল না, অল্প কয়েকটি লাইন। তুমি যখন সূর্যের দিকে তাকাও, সূর্য তোমায় দেখে মুচকি হাসে। কেন জানো? তুমি তার থেকেও বেশি সুন্দর। তোমার খিলখিলিয়ে হাসিটা ভোরের কুয়াশায় যেদিন প্রথম দেখেছে, আমি সেদিন নিজেকে নিজেও ভুলে গেছি। তোমাকে ভালোবাসার অধিকার হয়তো আমার নেই, কারণ তোমার সাথে আমার চায় না। প্রাপ্তি, আমি গুছিয়ে লিখতে পারি না, আমি কোনো কবি বা মহাকাব্যিক নয়, তবে আমি ভালোবাসতে জানি মন থেকে। দেবে তুমি সারা আমার এই চিঠি পেয়ে? আর কিছুই লেখা ছিল না সেই চিঠিতে। প্রাপ্তি কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়েছিল। আয়ান আমায় চিঠিটা লিখেছে, কিন্তু প্রাপ্তির মাথায় কিছুই ঠুকছে না। পরের দিন স্কুলে গেল। আয়ানকে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, কেমন আছেন ভাইয়া? ভালো। আজ আমরা চলে যাচ্ছি, তাই তোমাকে বলতে এলাম। ও আচ্ছা, ভালো থাকবেন। কথাটা বলে প্রাপ্তি পা বাড়াতেই আয়ান পেছন থেকে আবার ডাকলো, প্রাপ্তি। জি ভাইয়া বলেন। তোমার কিছু বলেন নেই? কোন ব্যাপারে ভাইয়া? কিছু না, যাও। প্রাপ্তি আবারও পা বাড়াতেই আয়ান আবার পিছন থেকে ডাকলো, প্রাপ্তি। ভাইয়া আপনি কি কিছু বলতে চান? না মানে তোমার সত্যি কিছু বলার নেই? কি বলবো? কিছু না, ঠিক আছে, নিজের যত্ন নিও। আয়ান ফিরে গেল। প্রাপ্তি মনে মনে হাসছে আর বলছে, আমাকে চিঠি পাঠানো যতদিন মুখে না বলেছে কোনো উত্তর নাই, শালার মুখ থেকে বাহির করেই ছাড়বো। বিকেলের বাসে আয়ান চলে গেল ঢাকায়। ঢাকায় এসে পড়ার চাপ। মেডিকেলের স্টুডেন্ট মানে জীবনে সব ভুলে বই নিয়ে বসে থাকো, কিন্তু আয়ানের সেদিকে মন দিতে পারছে না। এত ভালো স্টুডেন্ট অমনোযোগী থাকা, সেটা স্যারদেরও সহ্য হয়নি। প্রতিনিয়ত আয়ান বকা খেতে হচ্ছে ক্লাসে। এইভাবে চলে গেল আরও 7 মাস। 4 দিনের জন্য ছুটি পেয়েছে তারা। আয়ান রাফিকে বলল, আমি তোর সাথে যাব। সেদিনের উত্তর পেয়ে গেলেও এখান থেকে মায়ের কাছে চলে যাব। রাফিও রাজি। বাড়িতে এসেই পরের দিন রাফি আর আয়ান একসাথেই প্রাপ্তির সাথে দেখা করলো। আয়ান প্রাপ্তিকে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি আমার চিঠির উত্তর দিলে না কেন? আমি চিঠি লিখতে পারি না। চিঠি দিয়ে যে উত্তর দিতে হবে, আমি কোন জায়গায় লিখে দিয়েছিলাম? প্রাপ্তি কিছু না বলেই উঠে চলে গেল। আয়ান যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে ইচ্ছে করছে না তার। হয়তো প্রাপ্তি রাজি না, তাই সরাসরি বলছে না আমি কষ্ট পাবো বলে। কেটে গেল আরেকটা দিন। আয়ান সব কিছু রেডি করলো, বাড়ি চলে যাবে। স্কুল থেকে রাফিদের বাড়ির দূরত্বটা বেশি না। রাফিদের বাড়ি পার হয়ে মেন রাস্তা। 2-3 মিনিট পথ ধরে এগিয়ে আসলে স্কুল। আয়ান ব্যাগ নিয়ে মেন রাস্তায় আসতেই দেখে প্রাপ্তি দাঁড়িয়ে আছে। আয়ানকে দেখে, কি ব্যাপার, চলে যাচ্ছেন নাকি আয়ান সাহেব? মায়ের কাছে। আমাকে নেবেন আপনার সাথে? কথাটা শুনে আয়ানের মনে একটু আশার আলো ফুটল। কি নিবেন না? কেউ কি আমাদের গরিবের বাড়িতে যাবে? যেতেও পারি যদি কেউ নিতে চায়, তবে সারা জীবনের জন্যই নিতে হবে। কথাটা শুনে আয়ানের মনে আনন্দের ঝলক দেখা দিয়েছে। প্রাপ্তির দিকে তাকিয়ে মুচকি হেসে, সারা জীবন কাটাতে পারবে? শুনেছি তোমার মায়ের অনেক টাকা, কিন্তু আমার কোনো টাকা নেই। পারবে এসব প্রাচুর্যের ভিতর থেকে বেরিয়ে এসে আমার মতো একজনের হাত ধরে জীবন পার করতে? আচ্ছা, আপনি কি ওইসব বলে আমাকে কষ্ট দিবেন? আপনার এগুলো শুনতে আমার মোটেও ভালো লাগছে না। আয়ান একগাল হাসি দিয়ে, আচ্ছা ওকে।
আয়নের ছুটি শেষ, চলে যাবে ঢাকায়। কবে আবার প্রাপ্তিকে দেখবে তারও কোনো ঠিক নেই। তবে আসার সময় প্রাপ্তিকে কথা দিয়েছে প্রতি মাসে যে করেই হোক তাকে একটা করে চিঠি পাঠাবে। কয়েকটা মাস তাই হলো। সুন্দর করে কাটছে তাদের দিন।